নিষিদ্ধের পরও কমেনি পলিথিনের ব্যবহার, অভিযানেও বন্ধ নেই উৎপাদন। মাটিতে না মেশায় বাড়াচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যের ঝুঁকি। অসচেতনতাকে দুষছেন উপদেষ্টা। 200-250 ফুট নিচে গেছে টিউবওয়েল, কিন্তু আমরা পানি পাইতেছি না। বহুত আন্দোলন করছি, পানির সমস্যা কিন্তু আমরা সমাধান করতে পারি না। সিলেটে সুপেয় পানির সংকট, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সংগ্রহ। বিল দিয়েও কাঙ্ক্ষিত সেবা পান না বাসিন্দারা। 3 বছরেও ওয়াসা কার্যক্রম শুরু করতে না পারায় ক্ষোভ। এবং নিরাপত্তা ও বাড়তি ভিড় এড়াতে হজের আগেই বিশেষ পদক্ষেপ সৌদির। বাংলাদেশ সহ 14 দেশের মাল্টিপল ভিজিট ভিসা সাময়িক স্থগিত, চালু থাকছে সিঙ্গেল এন্ট্রি। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ভাবে ক্ষমতায় এসে লুটপাটের মাধ্যমে শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছেন। এমনকি পতনের পরও বিদেশে বসে ষড়যন্ত্র করছেন দেশকে অস্থিতিশীল করতে। কুমিল্লায় গণসমাবেশে একথা বলেন দলটির জ্যেষ্ঠ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীতে আরেক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, কর্মকাণ্ডের সমালোচনা করলেও সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি। প্রায় 1.5 যুগ পর কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির গণসমাবেশ। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্ত পরিবেশে সমাবেশে অংশ নিতে শনিবার দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। বাদ্যযন্ত্র আর স্লোগানে প্রকম্পিত হয় দাউদকান্দি উপজেলা শহর। আওয়ামী লীগের ডাকা কর্মসূচির প্রতিবাদ এবং দ্রুত নির্বাচনের দাবিতে সমাবেশের আয়োজন করে দাউদকান্দি এবং তিতাস উপজেলা বিএনপি। সমাবেশে বিএনপি নেতারা গণহত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, অবৈধভাবে ক্ষমতায় এসে লুটপাটের মাধ্যমে শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে। এ সময় গণহত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা তার বাপকে দ্বিতীয়বারের জন্য এদেশে হত্যা করেছে। এই সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তা না হলে তারা বাংলাদেশে নানা রকমের ষড়যন্ত্র করতে চেষ্টা করবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করলেও বিএনপি সরকারকে ব্যর্থ হতে দেবে না। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। অন্যদিকে দুর্বল ও অনির্বাচিত সরকার থাকলে নানা ধরনের বিশৃঙ্খলা ঘটে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সেজন্য সরকারকে বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। সরকার একটি দুর্বল সরকার, আমরা তবু এই সরকারকে সহযোগিতা করব। প্রফেসর ইউনূস এই দেশের গৌরব, তার যদিও অতীতের কোনো অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনায়। আমরা আশা করব তিনি রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ আলোচনা করে সমাজে একটি সুষ্ঠু পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবেন। দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়। হাসান ওয়ালি, সময় সংবাদ। ভারত থেকে দেয়া ভাষণে শেখ হাসিনা জুলাইয়ের আন্দোলনকারী ও বাংলাদেশের জনগণকে অপমান করে কথা বলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত সভায় তিনি একথা বলেন। শেখ হাসিনার কথায় ক্ষুব্ধ হয়ে ধানমন্ডি 32 সহ বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয় বলেও মত তার। জুলাই আন্দোলনে যা করেছে ছাত্র জনগণ তাদেরকে অপমান করেছেন, অপমান কথাবার্তা বলেছেন এবং এই আন্দোলনকেও তিনি অপমান করেছেন। স্বাভাবিকভাবেই যারা আন্দোলন করেছে তারা ক্ষুব্ধ হয়েছে এবং কিছু কিছু জায়গায় তারা আক্রমণ করেছে, বিশেষ করে 32 নম্বর সভানিতে তারা আক্রমণ করেছে। আমরা এইসব ঘটনাগুলো সমস্যা করি না। এই আন্দোলনের ফলে তরুণ সমাজ সামনে চলে এসেছে, ফলে একটা সমস্যা তৈরি হয়েছে, তাদের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, রাজনৈতিক আকাঙ্ক্ষা। আমরা এটাকে স্বাগত জানাই। অবশ্যই তরুণরা রাজনৈতিক কর্মচর্চায় আসবে, তারা রাজনীতিতে অগ্রণী ভূমিকা পালন করবে। কোনো অন্যায়, অপকর্ম, দুর্নীতি ও চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। শনিবার সকালে কক্সবাজারে দলের কর্মী সভায় একথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দাবি জানান, নির্বাচনের আগে জুলাই গণহত্যায় জড়িতদের বিচার শেষ করার।
প্রায় দেড় যুগ পর দলীয় কর্মসূচিতে সরব উপস্থিতি জামাত নেতাকর্মীদের। শনিবার দুপুরে কর্মী সম্মেলন ঘিরে নেতাকর্মীদের ঢল নামে কক্সবাজার সরকারি কলেজ মাঠে। প্রধান অতিথি ছিলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের সব অন্যায়, অপকর্ম, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি। বলেন, ২৪-এর বিপ্লবে ছাত্র জনতার উপর গণহত্যা চালানো খুনিদের বিচারের আগে নির্বাচন চায় না জনগণ। সবাই যার যার জায়গায় রাজনীতি করবেন, যার যার আদর্শ নিয়ে, কিন্তু রাজনীতির সাথে চাঁদাবাজি, দুর্বৃত্তপনা এবং দুর্নীতির কোনো সম্পর্ক নাই। আমরা দেখতে চাই যারা এই সমাজকে ছিন্ন ভিন্ন করে ফেলেছিল তাদেরকে জেলের জিম্মায় রেখে, কারাগারে রেখেই তাদের বিচার সম্পন্ন করতে হবে। আর যারা এখনো ধরা পড়ে নাই, জনগণ সহযোগিতা করবে, আইন শৃঙ্খলা বাহিনীকে তার দায়িত্ব নিতে হবে, তাদেরকে পাকড়াও করে জেলের মধ্যে নিক্ষেপ করতে হবে। এদিকে নেত্রকোনার মুক্তারপাড়া মাঠে কর্মী সভার আয়োজন করে জেলা জামাত। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বলেন, প্রশাসনের সব জায়গায় স্বৈরাচারের দোসররা বসে আছে, সেগুলো আগে পরিষ্কার করার পরে নির্বাচন দিতে হবে। প্রশাসনে গেলেই তাদের আচরণে বোঝা যায় অনেকের কথার মধ্য দিয়ে ফ্যাসিবাদের গন্ধ আসে। এখন প্রশাসনকে পরিচ্ছন্ন করে সংস্কার করবে, নির্বাচন করতে যেটুকু টাইম লাগবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত আছে। স্বৈরাচার যাতে আর ফিরে আসতে না পারে সেজন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামাতের সেক্রেটারি। আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বহির্বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে মিলিয়ন ডলার খরচ করছে পতিত স্বৈরাচারের ঘনিষ্ঠরা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ২৪-এর গণ অভ্যুত্থানের বীরত্ব গাথা নিয়ে জহির গ্রাফিতি প্রকাশনার মোড়ক উন্মোচন করে এই অভিযোগ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারকে নেতিবাচকভাবে তুলে ধরতে কাজ করছে ভারতীয় গণমাধ্যম। তবে আর কোনোভাবেই ফ্যাসিবাদের দোসরদের ফিরতে দেওয়া হবে না। বাংলাদেশে এই পতিত স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গ জীবনেও যাতে না ফিরে আসতে পারে, এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন, এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। ৬টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে সরকার। আইন উপদেষ্টা বলেছেন, কমিশনের প্রস্তাব আশু, মধ্য ও দীর্ঘমেয়াদী ভাগে ভাগ করা হয়েছে। নির্বাহী আদেশেই বাস্তবায়ন সম্ভব প্রস্তাবগুলো বিবেচনা করবে সরকার। আর মধ্য ও দীর্ঘমেয়াদী সুপারিশ নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কারে গঠিত প্রথম ধাপের ৬ কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টার সংবাদ সম্মেলন। উপদেষ্টা জানান, কমিশনের প্রস্তাব আশু, মধ্যম ও দীর্ঘমেয়াদী এই ৩ ভাগে ভাগ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার, নাগরিক সেবায় গণশুনানি, ২টি নতুন বিভাগ, কালো টাকা সাদা করার নিয়ম বাতিল সহ নির্বাহী আদেশে আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো সরকারই বাস্তবায়ন করতে পারে বলে জানান উপদেষ্টা। আশু করণীয়ের মধ্যে আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশন যে আছে, ওনারা প্রস্তাব করেছেন একটা স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করতে হবে। আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে বিভিন্ন অভিযোগ আছে, রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে, পেশাদারিত্ব নিয়ে। এই জন্য ওনারা নতুন করে আচরণ বিধি প্রণয়ন করতে বলেছেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, রাজস্ব বোর্ড আলাদা করে রাখার প্রয়োজন নাই, দুইটাকে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে। তবে মধ্য ও দীর্ঘমেয়াদী প্রস্তাবগুলো নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আশু করণীয়র যে লিস্ট আছে, সেগুলির কিছু কিছু ব্যাপারে রাজনৈতিক দলের সাথে আলোচনার প্রয়োজন হতে পারে। আবার কিছু বিষয় আছে এতই মামুলি, এতই ছোটোখাটো, যেটা প্রশাসনিক একটা আদেশের মাধ্যমে করা সম্ভব। আর রাজনৈতিক ঐক্যমত্যের লক্ষ্যে ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে আলাপ শুরু হবে এবং এই ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে মতৈক্য পৌঁছানোর চেষ্টা করা হবে। উপদেষ্টা বলেন, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্রের প্রতি সরকারের শ্রদ্ধাবোধ আছে বলেই এখনো কর্মসূচি দিতে পারছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ
এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি করছে। বিএনপির তৈরি করা জুলাই ঘোষণাপত্র নিয়ে শিগগিরই ছাত্রদের সঙ্গে আলোচনা হবে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে বসবেন। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে আপনার চোখে নতুন বাংলাদেশ নামে ক্যাম্পেইন আয়োজন করেছে জাতীয় নাগরিক কমিটি। শনিবার বিকেলে মোহাম্মদপুর টাউন হলে এই ক্যাম্পেইনে সাধারণ মানুষের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ফর্ম পূরণের মাধ্যমে নতুন রাজনৈতিক দলের নাম, প্রতীক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত দেন মোহাম্মদপুরের মানুষ। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নতুন উদ্যোগে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন আসবে বলে মনে করেন আয়োজকরা। জনমতের ভিত্তিতে শিগগিরই নতুন দলের নাম ও প্রতীক চূড়ান্ত করা হবে বলেও জানানো হয়। মধ্যেই বছরে উৎপাদন হচ্ছে প্রায় 12 লাখ মেট্রিক টন পলিথিন। অভিযানে কারখানা বন্ধ হলেও গোপনে আবারও চালু হচ্ছে। শক্ত অবস্থানের ঘোষণা দিয়েও সফলতা পাচ্ছে না সরকার। অসচেতনতাকে দুষছেন পরিবেশ উপদেষ্টা। বিশেষজ্ঞদের মতে সস্তা বিকল্প ব্যবস্থা করা না গেলে আইন প্রয়োগেও মিলবে না সুফল। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। আগস্টের পর প্রাথমিকভাবে সুপার শপ ও কাঁচাবাজারে পলিথিন নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। যদিও এমন সিদ্ধান্তে নানা বিড়ম্বনার অভিযোগ ভোক্তাদের। বিকল্প ব্যাগের জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। 554 টাকার বিল হয়েছে আমার, তো সেই জন্য আমার যদি 8 টাকার ব্যাগের প্রাইস দিতে হয় সেটা তো অনেক বেশি। 3টা ব্যাগ লাগতেছে, আমাদের ব্যাগের জন্য আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু প্রাইসটা একটু রিজনেবল মধ্যে হলে ভালো। আমাদের থেকে যে ব্যাগটা পারচেস করতে হচ্ছে, ওনারা টাকা দিয়ে পারচেস করছেন, সেটা নিয়ে আসলেও আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ওনাদেরকে ডিসকাউন্ট করে দিব। 2002 সালে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধের পর পলিথিনের নাম রাজস্বের খাতা থেকে মুছে গেলেও প্রতি বছরই চলছে কোটি কোটি টাকার এই বাণিজ্য। নিষেধাজ্ঞা অভিযানের পরও সবই চলছে আগের মতো। এজন্য জনসাধারণের অভ্যাসকেই দায়ী করছেন পরিবেশ উপদেষ্টা। বাসায় নিশ্চয়ই একটা ছালার ব্যাগ থাকবে, নিশ্চয়ই একটা কাপড়ের ব্যাগ থাকবে, নিশ্চয়ই একটা পাটের ব্যাগ থাকবে, তাহলে বিকল্প নেই বলেন কেন? বিকল্প নেই বলে যেটা ব্যবহার করছেন ওইটা আপনাকে কি অসুস্থতা দিচ্ছে জানেন? এখন বলছে মানুষের মস্তিষ্কে ঢুকে গেছে পলিথিন, মাইক্রোপ্লাস্টিক, এবং এইটা মস্তিষ্কের রক্ত প্রবাহ বন্ধ করে দিতে পারে। এরপরেও যদি বলেন যে পরিবেশ অধিদপ্তর কেন পারছে না, তাহলে আগে আপনি জিজ্ঞেস করেন নিজেকে যে সমাজ হিসাবে আমরা কেন পলিথিন শপিং ব্যাগ বর্জন করতে পারছি না। বিশেষজ্ঞ বলছেন ভর্তুকি দিয়ে হলেও সহজ বিকল্পের পথে না হাঁটলে এই বিষাক্ত পণ্য গিলে খাবে দেশের নদী, মাঠ, প্রাণ, প্রকৃতি। একই সাথে পলিথিনের উৎস থেকে পলিথিন বন্ধ করতে হবে, একই সাথে মানুষের প্রয়োজন মেটানোর জন্য সহজলভ্য একটি বস্তু, দ্রব্য বা ব্যাগ মানুষের যোগান দিতে হবে। যদি পাশাপাশি দুটো কাজ করা যায় তাহলে পলিথিন নিয়ন্ত্রণ হবে। পরিবেশ বাঁচাও আন্দোলনের গবেষণা বলছে বছরে 12 লাখ মেট্রিক টনের বেশি প্লাস্টিক পলিথিন উৎপাদন হচ্ছে। এর মধ্যে দিনে 73,000 টন পলিথিন বর্জ্য ফেলা হয় পদ্মা, মেঘনা ও যমুনা নদীতে। না আছে অধিদপ্তরের ছাড়পত্র, না আছে সচেতনতা কিংবা সরকারের কঠোরতা। পলিথিন গিলে খাচ্ছে প্রকৃতি। জাতিসংঘ বলছে 2050 সালের মধ্যে নদী ও সমুদ্রে পলিথিনের পরিমাণ হবে মাছের চেয়েও বেশি। অথচ এর নির্মূলে কার্যকরী কোনো উপায় এখনও জানা নেই দায়িত্বশীলদের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। একই চিত্র গোটা দক্ষিণাঞ্চলেও। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না নিষিদ্ধ পলিথিনের ব্যবহার। হাটবাজার, শপিং মল, রেস্তোরাঁয় পলিথিনের হরহামেশা ব্যবহার হচ্ছে। পরে আবর্জনা হিসেবে ফেলা হচ্ছে রাস্তাঘাট কিংবা খোলা জায়গায়। বরিশাল মহানগরীতে প্রতিদিন 2 থেকে 250 টন বর্জ্যের 1/3 পলিথিন বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। গবেষকরা বলছেন মাটিতে ফেলা পলিথিন ধ্বংস হয় না, খাদ্য হিসেবে যায় মানুষের পেটে। অপূর্ব উপর রিপোর্ট। বরিশাল শহরের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে খাবার ঝুলছে পলিথিনে। হাটবাজার, শপিং মল, রেস্তোরাঁ সব জায়গাতে অবাধ ব্যবহারের। প্রয়োজন শেষে ফেলে দেয়া হচ্ছে খোলা জায়গায় কিংবা জলাশয়ে। ব্যবহৃত পলিথিন পানিতে ভাসতে ভাসতে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। পরিচ্ছন্নতা কর্মীরা কখনো কখনো তা তুলে খাল পাড়ে স্তূপের পর স্তূপ করে রাখছেন। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন 200 থেকে 250 টন বর্জ্য অপসারণ করা হয়, যার 1/3 পলিথিন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনেরও উদ্বেগ পলিথিন নিয়ে। আমরা যত অভিযান চালাই প্রত্যেকটা অভিযানে
পলিথিনের পরিমাণটা হচ্ছে সবচেয়ে বেশি। এই পলিথিনগুলোকে কোনো রিউজ বা কোনোভাবে রিসাইকেলের কোনো উদ্যোগ নেই বললেই চলে। আমাদের সকলেরই উচিত এই পলিথিনের ব্যবহার কমানো। পলিথিন লাগে আমার 8 আনা, আমি যদি একটা ব্যাগ দেন যেটার দাম 30 টাকা, তাহলে তো মানুষ ব্যবহার করবে না। তাহলে আপনাকে ওই মানুষের জন্য ব্যবহার বান্ধব জিনিসপত্র দিতে হবে। গবেষকরা বলছেন এসব পলিথিন মাটিতে পচে না, ধ্বংসও হয় না, কৃষি জমিতে ফলন কমায়, এমনকি প্রক্রিয়াজাত হয়ে মানুষের শরীরের ভেতরে গিয়ে আক্রান্ত করে নানা রোগে। এটা যখন ডিগ্রেড হয়ে মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিকে পরিণত হয়, এই ন্যানোপ্লাস্টিকটা আমাদের খাদ্যদ্রব্যের মাধ্যমে আমাদের শরীরে আসে এবং আমাদের শরীরে আসলে আমাদের কিডনি, হার্টে এটা সরাসরি এফেক্ট করে। সময়ের প্রেক্ষিতে পলিথিনটা করে আস্তে আস্তে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তখন মাটিতে বিষক্রিয়া তৈরি করে এবং বেশ কিছু উপাদানের সাথে রিয়্যাক্ট করে ফসলের জন্য এটা যেটা বিষাক্ত এভাবে একটা উপাদানে পরিণত হয়। বিভিন্ন সময়ে অভিযানেও ঠেকানো যাচ্ছে না পলিথিনের ব্যবহার। এ কারণে জনসচেতনতায় জোর দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। পলিথিন খুচরা বাজারে যেমন আসতেছে, তেমনি গোডাউনে এবং যেখানে পলিথিন উৎপন্ন হচ্ছে সেই জায়গায় এই বর্তমানে উপদেষ্টা মহোদয়ের নির্দেশে আমরা সেগুলোতে এনফোর্সমেন্ট করছি। বরিশালে ব্যবহারকৃত পলিথিনের অধিকাংশই রাজধানী ঢাকা থেকে আসে। গবেষকদের তথ্য মতে একটি পলিথিন মাটিতে মিশে যেতে লাগে 200 থেকে 400 বছর। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সিলেটে প্রতিষ্ঠার প্রায় 3 বছরেও কার্যক্রম শুরু করতে পারেনি ওয়াসা। নগর জুড়ে সুপেয় পানির সংকট। বাসিন্দারা বলছেন পানির বিল নেওয়া হলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। তবে শিগগিরই ওয়াসার কার্যক্রম শুরু করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। সিলেট নগরীতে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। দিনের পর দিন ভোগান্তি পোয়াচ্ছেন নগরবাসী। তাদের দীর্ঘদিনের দাবি ঘরে ঘরে সার্বক্ষণিক পানি সরবরাহ। সংকট সমাধানে 2022 সালের মার্চে সিলেট মহানগরের প্রতিষ্ঠা করা হয় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা। তবে প্রায় 3 বছরেও শুরু হয়নি প্রতিষ্ঠানটির কার্যক্রম। 2022 সালের 5 জুন থেকে 25 অক্টোবর পর্যন্ত 4 ধাপে 11 সদস্য বিশিষ্ট বোর্ড গঠিত করা হলেও এখনও একটি সভা হয়নি। চেয়ারম্যান নিয়োগ করা হলেও নেই দৃশ্যমান কর্মতৎপরতা। এখনও স্থাপিত হয়নি কার্যালয়, নিয়োগ করা হয়নি জনবল। এতে ক্ষুব্ধ নগরবাসী। এই পানির সমাধান লইয়া আমরা বহুত হাঙ্গামা, বহুত আন্দোলন করছি। পানির সমস্যা কিন্তু আমরা সমাধান করতাম পারি না। তারা করবো কইয়া সরকার এর পরে আর যার কিন্তু আমরা একটা তার অন না। 200-250 ফুট নিচে গেছে টিউবওয়েল, কিন্তু আমরা পানি পাইতেছি না। এর মধ্যে কিছু কিছু পানি যে মিলে তাও আর্সেনিক, এরপরে আয়রন। ওয়াসার কার্যক্রম দ্রুত শুরুর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আহ্বান খুদ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের। এ নিয়ে বিভিন্ন সময়ে প্রশাসনিক গড়িমসির অভিযোগ করে শিগগিরই কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানান সিটির প্রধান প্রকৌশলী। এটা কিন্তু ইচ্ছে করলে কিন্তু 1 বছর বা 2 বছর করে ফেলা যাবে না, কারণ এখানে আমরা সরকারের কাছে কিন্তু অনেক আগেই আমরা একটা চেঙ্গারখালে একটা ট্রিটমেন্ট প্ল্যান করার জন্য আমরা প্রকল্প সাবমিট করা আছে, অনুমোদন দিয়ে এটা ইমিডিয়েট শুরু করা দরকার। সাংগঠনিক কাঠামোর প্রস্তাবটা তৈরি করে আমি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করেছি, কিন্তু এই প্রস্তাবিত সাংগঠনিক কাঠামোতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এখন আসলে কোনো সভা আহ্বান করা হয়নি এবং এই জনবল সংকটের কারণে আসলে আমরা সার্ভিসটা সঠিকভাবে দিতে পারতেছি না। 2021 সালের 31 আগস্ট সিলেট সিটি কর্পোরেশনের পরিধি সম্প্রসারণ করে 27টি থেকে 42টি ওয়ার্ডে উন্নীত করা হয়। পুরনো 27টি ওয়ার্ডের 24টিতে সিটি কর্পোরেশন পানি সরবরাহ করছে। বর্ধিত 15টি ওয়ার্ডে এখনও পানির সঞ্চালন লাইন স্থাপন করা হয়নি। নগরীতে সুপেয় পানির চাহিদা 12 কোটি লিটার থাকলেও সংকট রয়েছে প্রায় 7 কোটি লিটার পানির। এই সংকট নিরসনে দ্রুত সিলেট ওয়াসার কার্যক্রম চালুর দাবি নগরবাসীর। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। কোনো রাজনৈতিক দল নিরপেক্ষ নির্বাচন দাবি করলে এটা অন্যায় নয় উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, শেখ হাসিনা যেমন নির্বাচন দিতে চাইতেন না, আপনারাও নির্বাচন দিতে চাইছেন না। শনিবার জামালপুরে মেলান্দহ উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা চাবে, নারীরা তাদের অধিকার সমুন্নত থাকুক সেটাই চাবে, আর পলিটিশিয়ান কি চাবে, সে জনগণের জন্য কাজ করার জন্য সুযোগ পায় এবং একটি পরিচ্ছন্ন নিরপেক্ষ নির্বাচন যেন হয়। পলিটিক্যাল পার্টি নির্বাচন চাবে, এটা অন্যায় হতে পারে না। শেখ হাসিনাও যেমন নির্বাচন দিতে চাইতেন না, ভুয়া নির্বাচন দিতেন, আপনারাও তো দেখি নির্বাচন দিতে চাচ্ছেন না। পার্থক্য তো আমরা মাঝে মধ্যে খুঁজে পাচ্ছি না।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় এসেছে, পেছন থেকে সমস্ত কাজ করেছে বিএনপি। শুধু ব্যানারটা ছাত্রদের ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সাংগঠনিক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা সাহায্য ও সহযোগিতা করেছে বলেও জানান তিনি। শনিবার দুপুরে কুমিল্লার হোমনা উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে একথা বলেন অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া। সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু প্রধান অতিথির বক্তব্যে বলেন, দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। সমস্ত কাজ করেছে বিএনপি, তাদের ব্যানারটা আমরা ব্যবহার করেছি। যদি ওই ব্যানারে বিএনপি সামনের সারিতে থাকতো তাহলে তারা সাকসেসফুল হতে পারতো না, কারণ বলতো এটা বিএনপি করছে আন্দোলনটা। সেজন্য ছাত্রদেরকে সামনে দিয়ে পিছন থেকে সমস্ত আন্দোলনকে পরিচালিত করেছে বিএনপি। এই আন্দোলনের ফসল ছাত্র জনতার আন্দোলন, কিন্তু বিএনপি নেপথ্যে সমস্ত ব্যবস্থা করেছে। আমরা হাসিনার পতন ঘটিয়েছি। হাসিনার পতন ঘটানোর পরে যে সরকার আসলো, এই সরকারটিকে আমরা সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য আমার নেতা তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন। টাঙ্গাইলে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহাসমাবেশ করেছে বিএনপি। শনিবার বিকেলে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ আয়োজন করে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম। আরও বক্তব্য রাখেন স্থানীয় কেন্দ্রীয় নেতারা। দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান নেতারা। আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। শনিবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জে মানবতার রাজনীতির উদয় সমাবেশে একথা বলেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। বলেন, দেশকে বাঁচাতে হলে মানবতার রাজনীতি একমাত্র মুক্তির পথ। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিগত আমলের মতো যদি প্রহসনে নির্বাচন না হয় তাহলে ইনসানিয়াত বিপ্লব সারা দেশে ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত। সিলেটে অনুষ্ঠিত হয়েছে সংস্কার, জাতীয় ঐক্য ও ভাবনা শীর্ষক নাগরিক সংলাপ। এতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। শনিবার সকালে নগরীর রিকাবি বাজারে কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে এই সংলাপের আয়োজন করে সিলেট প্রেস ক্লাব। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডক্টর এ কে এনামুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডক্টর কামাল আহমদ চৌধুরী। সংলাপে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরাও। দেশের সমসাময়িক নানা প্রসঙ্গ উঠে আসে অংশগ্রহণকারীদের বক্তব্যে। লিডিং ইউনিভার্সিটি ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহায়তায় আয়োজিত করা হয় নাগরিক সংলাপ। আমরা যে দলের বিভক্ত রাজনৈতিক পরিকল্পনা করারও সুযোগ দান করে এবং সেই মানুষের সাথে তার সাক্ষাৎ হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্রদের নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চায় ইসলামী ছাত্র শিবির। শনিবার সন্ধ্যায় ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা শহর শাখার আয়োজনে ইবনে আউফ কমার্স কার্নিভাল ২৫ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। শিবিরের এই কেন্দ্রীয় সভাপতি বলেন, গেল ১৫ বছর ছাত্র শিবিরকে ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ দেওয়া হয়নি। তাদেরকে ছাত্র সমাজ থেকে দূরে রাখতে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে নেগেটিভ চরিত্রের সংগঠক হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা করা হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, পরিবর্তিত পরিস্থিতিতে সব প্রতিকূলতা অতিক্রম করে ছাত্র শিবির এখন ছাত্র সমাজের কাছে সবচেয়ে আপন সংগঠন। বনের ঘুমধুম সীমান্তে স্থলবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। শনিবার সকালে ঘুমধুম সীমান্ত সড়ক ও স্থলবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাই পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি। এ সময় মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে আগের মতো সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। একটা স্থলবন্দর করতে অনেক বিষয় লাগে,
আমাদেরকে ওপারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং লাগে, যোগাযোগ লাগে। সেই যোগাযোগ কিন্তু এখন বিচ্ছিন্ন হয়ে আছে। এখন আমাদের সরকারিভাবে কোনো যোগাযোগ নাই। কিন্তু আমি দেখে গেলাম যে এখানে সম্ভব একটা স্থলবন্দর হওয়া, কারণ আজকে না হোক, কালকে না হোক, পরশু না হোক আমাদের সাথে রিলেশন ভালো হবে। ময়মনসিংহ অঞ্চলে নদ নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এতে ভাঙছে তীর, ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের বসত ভিটা ও ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, সব দেখেও নীরব প্রশাসন, এমনকি অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। উবায়দুল হকের রিপোর্ট। বালু উত্তোলনের এই কর্মযজ্ঞ ময়মনসিংহের কিসমত এলাকায়, তবে সবই হচ্ছে অবৈধভাবে ড্রেজার দিয়ে। ব্রহ্মপুত্র নদে দিনের বেলায় প্রকাশ্যে ড্রেজার বসিয়ে এভাবেই উত্তোলন করা হচ্ছে বালু। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন এভাবে বালু উত্তোলনের মহোৎসব চললেও নীরব প্রশাসন। নগরীর পুলিশ লাইন থেকে ঘুন্টি, কিসমত হয়ে সদরের তারাগাই, কল্যাণপুর, বেগুনবাড়ি ঘাট পর্যন্ত ব্রহ্মপুত্র নদে শতাধিক ড্রেজার বসিয়ে তোলা হচ্ছে বালু। আবার রাস্তার পাশেই বালু রেখে চলছে বেচাকেনা, আর এই সবই চলছে প্রশাসনের নাকের ডগায়। বালু কাটতে নিয়ে আমগর বাড়িঘর সব গাঙ্গ পরে যেতেছে। ও সুগ্রস্ত ফোলা মানে ছাতাছে না তোলার জন্য, এক নম্বর হচ্ছে এইটা। স্কুল কলেজের মানুষ যাইতে পালা সেই দিক দিয়ে ঘুরে যায়। বালু ড্রেজার দিয়ে ধান খেতে পানি দেয়। হ্যাঁ, যদি পানি না দিতাম এই ধান খেত 200-300 একর এই ক্ষেতগুলো নষ্ট হয়ে যাবে। একই চিত্র ময়মনসিংহ বিভাগের অন্য জেলাগুলোতেও। অবৈধ বালু উত্তোলনে ক্ষতবিক্ষত হচ্ছে শেরপুর ও জামালপুরের সবকটি নদী। লাল মোটা বালুর চাহিদা থাকায় রাতের আধারে তোলা এসব বালু চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। নদীটা ক্ষতির মুখে হয়ে পড়তেছে এই বালু তোলার কারণে। প্রতি রাতেই তো এখান থেকে মোটামুটি 100-200 টাক বালু আর কি উত্তোলন হয়। অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে ব্রিজের তল থেকে আমাদের ব্রিজ হুমকির মুখে পড়ে গেছে। প্রশাসন যদি শক্তিশালীভাবে ব্যবস্থা নেয় তাহলে অবশ্যই প্রতিরোধ করা সম্ভব। যদিও প্রশাসনের দাবি, অবৈধ ড্রেজার জব্দ সহ বালু উত্তোলনকারীদের ধরতে নিয়মিত চলছে অভিযান। 250 একর ভূমির উপর আমাদের বৈধ বালু মহল পরিচালিত হচ্ছে। এর বাইরেও যদি কেউ অবৈধভাবে বালু তোলে, আমরা তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করি। ইতিমধ্যে অনেকগুলো জায়গায় আমরা ওই ড্রেজারগুলো, অবৈধ ড্রেজারগুলো আমরা জব্দ করেছি। অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এই অভিযান, এই অবৈধ বালু উত্তোলন বন্ধে আমি শেরপুরের সকল সেক্টরের লোকজন সহযোগিতা কামনা করি। প্রশাসনের তথ্য মতে গত এক মাসে অবৈধ বালু উত্তোলনের কারণে ময়মনসিংহে 3 লাখ, জামালপুরে 5 লাখ টাকা ও শেরপুরে 14 জনকে সাজাসহ 8,75,500 টাকা জরিমানা আদায় করা হয়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দখল দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের সোনাই নদী। বর্জ্য ফেলার কারণে নদীটি এখন মরা খালে পরিণত হয়েছে। অবৈধ দখলমুক্ত করে নদী রক্ষায় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রাশেদ আহমদ খানের তথ্য ও শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। একসময়ের স্রোতস্বিনী ও খরস্রোতা সোনাই নদী এখন ময়লা আবর্জনার ভাগাড়। দখল আর দূষণে অস্তিত্ব সংকটে জলাধার দ্বীপ। এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে মাটি ভরাট, আবর্জনা ফেলা ও শিল্প কারখানার দূষণে নদীটি সংকুচিত হয়ে মরা খালে পরিণত হয়েছে। নদীর পাড়ে দোকানপাট নির্মাণ হয়েছে, গড়ে উঠেছে বহুতল বাণিজ্যিক ভবনও। দখল ও দূষণে স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয় বাসিন্দারা। নদীর পাড়ে যে ময়লাগুলা আবর্জনা ফেলা হয়, এগুলা বাজার থেকে ফেলা হয়। ময়লা আবর্জনা ফেলে নদীগুলা ভরাট করে ফেলছে, যে কারণে আর নদী, আমরা প্রাচীন যুগের নদীগুলো আর ফিরে পাচ্ছি না। সরকারের কাছে অনুমতি করে জানাই, এটা আপনার কাছে, সবার কাছে অনুমতি জানাই, ময়লাটা যেমন টানে নিয়ে ফেলায়। তবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীটি সচল করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। যারা এখন বর্তমানে আবার অবৈধ স্থাপনা গড়েছে তাদের আমরা লিস্ট আমরা করতেছি, তো আমরা অতি শীঘ্রই এটা প্রশাসনের কাছে আমরা হস্তান্তর করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ে উৎপত্তি সোনাই নদীটি মেঘনা নদীতে মিলিত হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় 50 কিলোমিটার। সময় সংবাদ, হবিগঞ্জ। যত্রতত্র আবর্জনা ফেলা হচ্ছে জামালপুর পৌরসভায়। এতে দুর্গন্ধে অতিষ্ঠ পৌরবাসী, পাশাপাশি ছড়াচ্ছে বিভিন্ন রোগ জীবাণু। এমনকি আবর্জনার কারণে ভরাট হয়ে পানি প্রবাহ ব্যাহত হচ্ছে ড্রেনে। পৌরসভায় প্রশাসক নিয়োগের পর নিয়মিত বর্জ্য অপসারণ করা হচ্ছে না বলে অভিযোগ পৌরবাসীর। অভিযোগ অস্বীকার করে নিয়মিত পরিচ্ছন্নতার দাবি কর্তৃপক্ষের। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট।
রাস্তার পাশে উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে আবর্জনা। কুকুর বিড়ালের পাশাপাশি বিভিন্ন গবাদি পশুও খাবারের খোঁজে ভিড় করছে আবর্জনার স্তূপে। জামালপুর পৌরসভায় যত্রতত্র আবর্জনা ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ, দুর্গন্ধে অতিষ্ঠ পৌরবাসী। পাশাপাশি ছড়াচ্ছে বিভিন্ন রোগ জীবাণু। এমনকি আবর্জনার কারণে ভরাট হয়ে পানি প্রবাহ ব্যাহত হচ্ছে সড়ক সংলগ্ন ড্রেনে। এলাকাবাসী বলছেন, গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর পৌরসভায় প্রশাসক নিয়োগের পর বর্জ্য অপসারণ করা হচ্ছে না নিয়মিত, এমনকি নেই কোনো নজরদারিও। ময়লার দুর্গন্ধে যাতায়াতের সমস্যা হয়। এই যে এক সপ্তাহ আগে নিয়ে গেল, এখন আবার 2 মাস পরে বা 1 মাস পরে আসবো। দুর্গন্ধের জন্য বাচ্চারা বমি করে ফেটে, আমাদের অসুবিধা হয়। অজু করে গেলে আবার ফেরার সময় আবার অজু করা লাগে। ডাক্তার সাহেব অসুস্থ হয়ে যায়, এখানে রোগী আসছে সুস্থ হওয়ার জন্য, এখানে দেওয়া আছে অলরেডি অসুস্থ হয়ে যায়। ময়লাটা যেন খুব তাড়াতাড়ি এটা অপারেশন করে এবং প্রতিদিন যেন রাস্তার ময়লাগুলো অপারেশন করে নিয়ে যায়। পৌরসভার বর্জ্য অব্যবস্থাপনা প্রকাশ্যে হলেও কর্তৃপক্ষের দাবি নিয়মিত পরিচ্ছন্ন করা হচ্ছে পৌর এলাকা। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিত আসলে করার কথা আমরা নিয়মিত করে যাচ্ছি। তবে যদি কোনো জায়গায় এর ব্যতিক্রম ঘটে থাকে আমরা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি। জামালপুর পৌরসভার 12টি ওয়ার্ডে প্রায় 2 লাখ মানুষের বসবাস, আর বর্জ্য অপসারণের জন্য মোট পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন 182 জন। সময় সংবাদ, জামালপুর। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন শাখাওয়াত হোসেন। ধন্যবাদ রাইসা। দেখছেন ভোরের সময়। বছরের 2 মাস হতে চললেও এখনও ফুল সেট বই পায়নি বেশ কয়েকটি শ্রেণীর শিক্ষার্থীরা। বইয়ের অভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় চিন্তিত অভিভাবক ও শিক্ষার্থীরা। কাগজ সংকটের কারণে কাঙ্ক্ষিত মাত্রায় বই ছাপানো যাচ্ছে না বলে দাবি মুদ্রণ সমিতির। আর কিছু ছাপাখানা পাঠ্য বইকে পাশ কাটিয়ে নোট গাইড ছাপানোর কারণে সময় মতো বই পাচ্ছেন না শিক্ষার্থীরা। শাকির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বই না থাকায় স্কুলে এসে আড্ডা ও খেলাধুলা করে সময় কাটছে শিক্ষার্থীদের। স্কুলের কার্যক্রম শেষ হচ্ছে নির্ধারিত সময়ের বেশ আগেই, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। আমি নিয়মিত ক্লাসে আসতেছি কিন্তু আমার ক্লাস ঠিকমতো হচ্ছে না। 10এরা তো 9টা বই পেয়েছে কিন্তু আমরা 9এরা পাইনি। ভিতরে একটা ভয় কাজ করতেছি যে আমরা কিভাবে প্রিপারেশনটা নিব। পঞ্চগড়ের এই বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চললেও বইয়ের অভাবে ধুঁকছে শিক্ষার্থীরা। শিক্ষকরা বলছেন কোনো কোনো শ্রেণীতে একটি বইও দেয়া যায়নি। আমরা 6ষ্ঠ শ্রেণীতে একটি মাত্র বই পাই, নবম শ্রেণীতে আমরা একটি এখনো বই পাইনি। এখনো সন্তানের হাতে বই না পৌঁছায় কপালে চিন্তার ভাঁজ অভিভাবকদের। অনেকেই বাজার থেকে কিনছেন বিনামূল্যের বই। দেরি করে আসার কারণে আমরা একটু শঙ্কার মধ্যে আছি। ঘাটতিগুলো এখন বাচ্চাগুলোদের মধ্যে দেখা যাচ্ছে, এই ঘাটতিগুলো আমরা কিভাবে পূরণ করব। মুদ্রণ শিল্প সমিতি বলছে, বাজারে এনসিটিবির বেঁধে দেয়া মানের কাগজের সংকট থাকায় যথাসময়ে বই ছাপানো যাচ্ছে না। আমরা যত দ্রুত পারি সম্ভব কাগজ পাওয়া মাত্রই আমরা মাল শেষ করি। এনসিটিবি বলছে, চুক্তি ভেঙে কিছু প্রেস পাঠ্য বই ছাপানোর কাজ ফেলে নোট ও গাইড ছাপানোর ফলে সময় মতো বই পাচ্ছে না শিক্ষার্থীরা। কাগজের সংকট দেশে নাই, এটা ধরেও যাতে কাগজের কৃত্রিম কোনো সংকট না হয় আমরা প্রিন্টারদেরকে ইম্পোর্টারদের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিলাম কিছু কাগজ আমদানি করার জন্য। বই পাওয়ার আগ পর্যন্ত পিডিএফ থেকে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার পরামর্শ চেয়ারম্যানের। শাকির আহমেদ, সময় সংবাদ। আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েন ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার কৃষকরা। পানিতে তলিয়ে নষ্ট হয় ফসলি জমি, সবজির ক্ষেত। ক্ষতি পুষিয়ে নিতে এবার বড় আবাদ ঘিরে স্বপ্ন বুনছেন চাষিরা। তবে সারের বাড়তি দাম আর শ্রমিকের অতিরিক্ত মজুরি দুশ্চিন্তায় ফেলেছে তাদের। তবে প্রণোদনা সহ মাঠ পর্যায়ে নানা পরামর্শ দেওয়ার দাবি কৃষি বিভাগের। হোসেন আলীর তোলা ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহের ধোবাউড়ার জয়পুর গ্রামের কৃষক খুরশেদ আলী কয়েক মাস আগের বন্যায় ক্ষতিগ্রস্ত হয় তার আমন ধানের পুরো ফসল। এবার বোরো মৌসুমে সেই ক্ষতি পুষিয়ে নিতে বোরো আবাদ করছেন তিনি। বোরোটায় আমরা রইল একটা স্বপ্ন, দুধ দিয়ে আমরা ঠিক মতন ফল টল ফলাইয়া নিতে পারি, তো হইলে আমরা ফুল আনলে আমরা চলতে ফেলতে পারবো।
শুধু খুরশেদালেই নয়, বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়া জেলার হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার কৃষকরা নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে সংগ্রাম করছেন। তবে কৃষি উপকরণের দাম বৃদ্ধি ও শ্রমিকের অতিরিক্ত মজুরি বাড়ায় দুশ্চিন্তার ভাঁজ তাদের কপালে। অনেকে খরচ বাঁচাতে জোটবদ্ধ হয়ে প্রস্তুত করে দিচ্ছেন একে অপরের জমি। একজনের জমি আরেকজনের লাগাইতেছি, আরেকজনের জমি আরেকজন লাগাইতেছি, কারণ আমাদের কাছে তো এই টাকা পয়সা নাই। সারাসির 1000 টাকা বস্তা, মনে হয়েছে এটা 1500 টাকা বস্তা, সব কিছুর দামই বাড়তি। সরকার থেকে আমরা কোনো সহযোগিতা পাই নাই। এখন বড় করতেছি, এটাও ঋণ দেনার উপরে করতেছি। তবে কৃষি বিভাগের দাবি, বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সাধ্যমতো কৃষকদের প্রণোদনা সহ মাঠ পর্যায়ে নানা পরামর্শ দেয়া হচ্ছে। 60,000 কৃষককে আমরা বড় প্রণোদনা দিয়েছি। এক্ষেত্রে আমরা বন্যা ক্ষতিগ্রস্ত যে সমস্ত উপজেলাগুলো ছিল তাদেরকে একটু প্রাধান্য দিয়ে আমরা এই কার্যক্রমটা বাস্তবায়ন করছি। জেলায় এবছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা 2,63,730 হেক্টর জমি। আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় সার কীটনাশকের পর্যাপ্ত সরবরাহ এবং কৃষি প্রণোদনা বাড়ানোর দাবি ক্ষতিগ্রস্ত এইসব কৃষকদের। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। 6 বছরেও শেষ হয়নি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের স্টিল রাইস সাইলো নির্মাণ কাজ। বর্তমানে মেঘনা নদী থেকে সাইলো পর্যন্ত সাইড ব্যাগিং অ্যান্ড লোডিং হাউস, এক্সপ্রেস স্টিল স্ট্রাকচার, মেকানিক্যাল ইকুইপমেন্টের কাজ চলছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। 2018 সালে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে শুরু হয় স্টিল রাইস সাইলোর নির্মাণ কাজ। বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান জেরিকুর তত্ত্বাবধানে নির্মাণ কাজের টেন্ডার পায় মেসার্স তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেড। আধুনিক মানের স্টিলের স্ট্রাকচারে নির্মিত সাইলোতে 30টি বিন রয়েছে। প্রতিটি বিনে ধারণ ক্ষমতা 3,500 টন। এই সাইলোটি নির্মাণ কাজ শেষ হলে চালের আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে দীর্ঘদিন পর্যন্ত খাদ্যশস্য চাল সংরক্ষণ করা যাবে। তবে গত 6 বছরেও শেষ হয়নি প্রকল্পের কাজ। করোনা মহামারীকালে কাজ আটকে থাকা, পরামর্শক প্রতিষ্ঠান পরিবর্তন ও সর্বশেষ রাজনৈতিক পট পরিবর্তনের কারণে প্রতিবন্ধকতা তৈরি হয় বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। আমাদের আগের যে একটা রেট ছিল সেক্ষেত্রে সময় যাওয়ার ক্ষেপণ হওয়ার কারণে আমাদেরও অর্থনৈতিকভাবে আমরা খুব লসের মধ্যে আছি, কেননা কাজটা দ্রুত শেষ করতে পারলে আমাদের জন্য সবচেয়ে আমরা লাভবান হতাম। বর্তমানে মেঘনা নদী থেকে সাইলো পর্যন্ত সাইড ব্যাগিং অ্যান্ড লোডিং হাউস, অ্যাক্সেস ব্রিজ, স্টিল স্ট্রাকচার, মেকানিক্যাল ইকুইপমেন্টের কাজ চলছে। যদি পিছিয়েও থাকে এটাকে ব্যাকআপ দেওয়ার মতো তাদের বর্তমান যে একটা সমস্যা, পটভূমি পরিবর্তনের সাথে সাথে তাদের একটু সমস্যা হয়েছিল, এটা রিকভারি করে করতে চেষ্টা করছে এবং রিপোর্টে হয়ে গেছে আপাতত। তো খুব তাড়াতাড়ি আশা করি যেটা। সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শন করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে আশ্বাস দেন খাদ্য উপদেষ্টা। কিছুটা আবার গতি আসছে, আশা করছি এটা গতি আসবে এবং আগামী 6-7 মাসের মধ্যেই এই কাজটা শেষ হবে। স্টিল সাইলোটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 540 কোটির বেশি টাকা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। তা ও বাড়তি ভিড় এড়াতে বিশেষ পদক্ষেপ নিল সৌদি আরব। বাংলাদেশ সহ 14 দেশের মাল্টিপল ভিজিট ভিসা সাময়িক স্থগিত করেছে দেশটির সরকার। 1 ফেব্রুয়ারিতে কার্যকর করা ভিসা নীতির অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই দেশগুলোর জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা চালু রাখা হয়েছে। রিয়াদ থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। গেল বছরের তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঠেকাতে এবার হজের আগেই বিশেষ পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। হজের মৌসুমে অনুমোদনহীন হজ যাত্রীর ভিড় এবং নিরাপত্তা ঝুঁকি কমাতে বাংলাদেশ সহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের 14টি দেশের নাগরিকদের 1 বছরের মাল্টিপল ভিজিট ভিসা বা একাধিকবার প্রবেশের ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। এই 14টি দেশের সাধারণ নাগরিক সর্বোচ্চ 30 দিনের একক প্রবেশ ভিসা পাবেন। কূটনৈতিক, আবাসিক, হজ ও ওমরা ভিসার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। তালিকায় বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো আলজেরিয়া, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন। মাল্টিপল এন্ট্রি ভিসা স্থগিত করা একটি অস্থায়ী পদক্ষেপ বলে জানিয়েছে সৌদি সরকার। হজের কার্যক্রম শেষ হলে এই সিদ্ধান্তের পরিবর্তন
হতে পারে বলেও মনে করছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। অনেক লোক এই বছরের মাল্টি বিশেষ করে এখানে অনেকেই কাজ করছে বা অনেক কিছু অনেক লোক এখানে আসছে, তো এই জিনিসগুলো আসলে বিবেচনা করে সরকার, এবং তাছাড়া সামনে হজ আপনার হজের কারণেও হয়তো বা তারা এই মাল্টি বিশেষ বন্ধ রেখেছে। আশা করি হজের পরে এটা একটা শুরু হবে বলে আমরা মনে করছি। হজের ভিসা উমরা ভিসা চালু আছে, ভিজিট ভিসা যেগুলো 1 বছরে ছিল আবার হয়তো বন্ধ আছে। আমরা আশাবাদী ইনশাল্লাহ বড় হজের পরে মনে হয় এগুলো ইনশাল্লাহ চালু হবে। মূলত একাধিক প্রবেশ ভিসার অপব্যবহার রোধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। গত বছর 2024 সালে হজের সময় অতিরিক্ত ভিড় এবং তীব্র গরমে প্রায় 1200 হজযাত্রী মারা যান। এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই এ বছরে পবিত্র হজের আগেই কর্তৃপক্ষ নতুন ভিসা নীতির কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে। আরিফুর রহমান, সময় সংবাদ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিলের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে প্রতিদিনের ব্রিফিং পাবেন না বাইডেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ তথ্য জানান রিপাবলিকান প্রেসিডেন্ট। এর আগে ক্ষমতায় আসার পর 2021 সালে বাইডেনও ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেন। যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী দায়িত্ব ছাড়ার পরও সাবেক প্রেসিডেন্টরা কিছু গোয়েন্দা তথ্য পান। নিরাপত্তা ছাড়পত্রের আওতায় তারা প্রবেশ সীমিত থাকা জায়গাগুলোতেও যেতে পারেন। তবে এখন থেকে আর এই সুযোগ থাকছে না সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করছেন তিনি। ট্রাম্প বলেন, এখন থেকে বাইডেনের গোপন তথ্য পাওয়ার আর কোনো প্রয়োজন নেই। বাইডেন নিজেই এই দৃষ্টান্তের উদাহরণ করে গেছেন উল্লেখ করে ট্রাম্প বলেন, 2021 সালে বাইডেন তার নিরাপত্তা ছাড়পত্র তুলে নিয়েছিলেন এবং তাকে যেন জাতীয় নিরাপত্তার আর কোনো খবর না দেওয়া হয় সেজন্য গোয়েন্দা সংস্থাকে নির্দেশনাও দিয়েছিলেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, এর আগে 50 জনের বেশি সাবেক গোয়েন্দা কর্মকর্তার নিরাপত্তার ছাড়পত্র বাতিল করেন ট্রাম্প। ওই গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে বাইডেনের পক্ষে 2020 সালের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ আনেন তিনি। 2021 সালে ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র তুলে নিয়েছিলেন বাইডেন। তখন তিনি বলেন, ট্রাম্পের আচরণ প্রমাণ করে তিনি আর গোপন গোয়েন্দা তথ্য পাওয়ার উপযুক্ত নন। নিরাপত্তা ছাড়পত্র বাতিলের সিদ্ধান্ত নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি বাইডেন। তবে এর মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাজনীতিতে প্রতিহিংসার নতুন উদাহরণ তৈরি করেছেন বলে মনে করেন বিশ্লেষকরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত অস্বস্তিতে ফেলেছে মার্কিন মিত্রদের। প্রথম দিকে তার হ্যাঁতে হ্যাঁ মেলালেও যত দিন যাচ্ছে ততই ট্রাম্পের প্রতি বিরূপ মনোভাব দেখা দিচ্ছে দেশগুলোর মধ্যে। বিশেষ করে ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা প্রকাশের পর থেকেই পড়েছেন তুমুল সমালোচনায়। তার এই হঠকারী সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে বিশ্ব দরবারে কোণ ঠাসা করতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। গাজা দখল করে অঞ্চলটিকে নতুন করে গড়ে তোলার ডোনাল্ড ট্রাম্পের উচ্চাভিলাষী পরিকল্পনাই যেন তার কাল হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্টের হোয়াইট হাউস প্রত্যাবর্তনের পর থেকেই বিশ্ব রাজনীতিতে ঝড় উঠছে। তার একের পর এক হঠকারী সিদ্ধান্ত প্রতি মুহূর্তেই সমালোচনায় রাখছে তাকে। যদিও প্রথম থেকেই তার বিতর্কিত বিভিন্ন পদক্ষেপ নিয়ে নিশ্চুপ মিত্র দেশগুলো, তবে ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা বদলে দিয়েছে দৃশ্যপট। অনেক দেশই নীরবতা ভেঙে ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করছেন। তাকে অদূরদর্শী বলতেও বাধছে না অনেকের। এর মধ্যেই জার্মান চ্যান্সেলর ওলাফ শলস ট্রাম্পের গাজা পুনর্গঠনের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছেন। অস্ট্রেলিয়াও গাজাবাসীদের স্থানান্তরের বিপক্ষে কথা বলছে। গুঞ্জন শোনা যাচ্ছে ফিলিস্তিনের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রস্তাব আদতে তাদেরকে জাতিগতভাবে নির্মূলের উদ্দেশ্যেই উত্থাপন করেছেন ট্রাম্প। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রগুলো ভুগছে দ্বিধাদ্বন্দ্বে। একদিকে যুক্তরাষ্ট্রকে চটাতে চাচ্ছেন না তারা, অপরদিকে ট্রাম্পের একের পর এক হঠকারী সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। যদিও প্রেসিডেন্টের এই ঘোষণাকে ইতিবাচকভাবেও দেখছেন অনেকে। তাদের ধারণা, আচমকা এমন মন্তব্য করে গাজা বিষয়ে বিশ্ববাসীকে সজাগ করার চেষ্টা করছেন ট্রাম্প। তবে বিপরীত মতের মানুষের সংখ্যা কয়েক গুণ বেশি দেখা যাচ্ছে। এ অবস্থায় ট্রাম্পের এই অপ্রত্যাশিতভাবে নেয়া একের পর এক পদক্ষেপ বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্রকে কোণ ঠাসা করে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। এই পরিস্থিতি বজায় থাকলে যুক্তরাষ্ট্র তার অঘোষিত বিশ্ব নেতৃত্বের জায়গাও হারাতে পারে বলে ধারণা করছেন অনেকে।
সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ট্রাম্পের আগ্রহে নতুন গতি পেয়েছে গ্রিনল্যান্ডের স্বাধীনতা আন্দোলন। স্বাধীনতার বিষয়ে ডেনমার্কের সঙ্গে ভবিষ্যৎ আলোচনায় তাদের অবস্থান শক্তিশালী করবে বলে জানিয়েছে প্রধান স্বাধীনতাপন্থী দল নালেরাক। আগামী 11 মার্চের সাধারণ নির্বাচনে গ্রিনল্যান্ডের স্বাধীনতা ইস্যুটি প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ডে আগামী 11 মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এবারের নির্বাচনে ডেনমার্ক থেকে দ্বীপটির স্বাধীনতা প্রাপ্তির বিষয়টি প্রাধান্য পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্বের কারণে ডেনমার্কের উচিত দ্বীপটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে ছেড়ে দেওয়া। ট্রাম্পের এমন বক্তব্যে নতুন করে গতি পেয়েছে গ্রিনল্যান্ডের স্বাধীনতা আন্দোলন ইস্যুটি। ডেনমার্কের সঙ্গে আলোচনায় বসে নিজেদের অবস্থান তুলে ধরার কথা জানায় দ্বীপটির প্রধান স্বাধীনতাপন্থী দল নালেরাক। নালেরাক দলের প্রার্থী জুনো বার্থেলসেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, 2009 সালের একটি আইনের ধারা কার্যকর করার জন্য প্রচারণা চালাচ্ছে দলটি। এই আইনে গ্রিনল্যান্ডের সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে আলোচনার অধিকার রয়েছে। একবার এই ধারা কার্যকর হলে ডেনমার্কের সঙ্গে আলোচনা শুরু করবে গ্রিনল্যান্ড। দ্বীপটি স্বাধীন রাষ্ট্র হলে নালেরাক যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পরিকল্পনা করবে বলেও জানান তিনি। বর্তমানে গ্রিনল্যান্ডের 31 আসনের মধ্যে 5টি আসন রয়েছে নালেরাকের। তারা কোপেনহেগেনের সঙ্গে আলোচনা শেষ করে আগামী 4 বছরের মধ্যে একটি গণভোটের আয়োজন করতে চায়। তবে ট্রাম্পের মন্তব্যে কোপেনহেগেনে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। দেশটির প্রশাসন স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে গ্রিনল্যান্ডের প্রতিরক্ষার বিষয়ে অবহেলা করেছে। এরই পরিপ্রেক্ষিতে গেল সপ্তাহে ডেনমার্কের আইন প্রণেতারা গ্রিনল্যান্ডের সামরিক উপস্থিতি বাড়াতে প্রায় $2 বিলিয়ন বরাদ্দ দিতে রাজি হন। গ্রিনল্যান্ড 1953 সাল পর্যন্ত ডেনমার্কের একটি উপনিবেশ ছিল। 1979 সালে এর পার্লামেন্ট প্রতিষ্ঠার মাধ্যমে স্বায়ত্তশাসন লাভ করে দ্বীপটি। নাদিম মারজান, সময় সংবাদ। টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ারে কফি হাতে বসে আছেন ইলন মাস্ক। ম্যাগাজিনটির সাম্প্রতিক এই প্রচ্ছদ জন্ম দিয়েছে নতুন আলোচনা সমালোচনার। বিশ্লেষকদের দাবি, ট্রাম্প প্রশাসনে মাস্কের ক্ষমতার মাত্রা বোঝাতেই এই প্রচ্ছদ করা হয়েছে। এটি ট্রাম্পের রাগের কারণ হতে পারে বলেও মনে করছেন অনেকে। কফি হাতে মাস্ক যে চেয়ারে বসে আছেন এটি সাধারণ কোনো চেয়ার নয়। ওভাল অফিসে স্বয়ং প্রেসিডেন্টের চেয়ার ওটা। ক্ষমতায় ট্রাম্প থাকলেও পেছন থেকে কলকাঠি নাড়বেন ইলন মাস্ক। এতদিন এমন দাবি করে আসছিলেন সমালোচকরা। টাইম ম্যাগাজিনের এই প্রচ্ছদে এ মন্তব্যেরই প্রতিধ্বনি করা হয়েছে। এ প্রচ্ছদটিকে উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। তারা বলছেন, ট্রাম্প প্রশাসনের মূল ক্ষমতা ইলন মাস্কের হাতে। এমন কিছু বোঝাতে এই প্রচ্ছদ করেছে টাইম ম্যাগাজিন। এই প্রচ্ছদ ট্রাম্পকে ক্ষুব্ধ করতে পারে বলেও ধারণা বিশ্লেষকদের। কারণ গুরুত্বপূর্ণ এই ম্যাগাজিনের কভার পেজকে সম্মানের প্রতীক হিসেবে দেখেন ট্রাম্প। এ বিষয়ে গণমাধ্যম কর্মীরা প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করলে এখনও প্রচ্ছদটি দেখেননি বলে জানান তিনি। টাইম ম্যাগাজিন সম্পর্কে পাল্টা প্রশ্নও ছুড়ে দেন। টাইম ম্যাগাজিন কি এখনো ব্যবসায় টিকে আছে? আমি এটাই জানি না। ইলন অনেক ভালো কাজ করছে। টাইম ম্যাগাজিনের এমন প্রচ্ছদ এবারেই প্রথম নয়। এর আগে গেল নভেম্বরে মাস্ককে কিংমেকার অভিহিত করে প্রচ্ছদ করেছিল তারা। টাইম ম্যাগাজিনের কাছে এমন প্রচ্ছদের কারণ জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করেনি তারা। কাকুলি আখতার, সময় সংবাদ। অ্যাপল ব্যবহারকারীদের সুরক্ষিত তথ্যে প্রবেশাধিকার চেয়েছে যুক্তরাজ্য সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তদন্তের স্বার্থে আইন অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গ্রাহকদের তথ্য সরবরাহ করতে বাধ্য যে কোনো প্রতিষ্ঠান। তবে এতে যুক্তরাজ্যের পাশাপাশি বিশ্বব্যাপী অ্যাপল ব্যবহারকারীরা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নিরাপত্তার কারণে প্রযুক্তিপ্রেমীদের কাছে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে অ্যাপল। অ্যাডভান্স ডাটা প্রোটেকশন নামে পরিচিত নিরাপত্তা ব্যবস্থায় শুধুমাত্র অ্যাপল ব্যবহারকারীর নিজস্ব অ্যাকাউন্ট থেকেই তথ্য দেখা সম্ভব। এক্ষেত্রে প্রতিষ্ঠানটিও গ্রাহকদের সংরক্ষিত তথ্য দেখতে পায় না। তবে গ্রাহকদের সেই ব্যক্তিগত তথ্য চেয়ে বসেছে যুক্তরাজ্যের সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইনভেস্টিগেটরি পাওয়ার্স অ্যাক্টের আওতায় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে আইন অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গ্রাহকদের তথ্য সরবরাহ করতে বাধ্য যে কোনো প্রতিষ্ঠান। তাই প্রতিষ্ঠানটিকে ব্যবহারকারীদের গোপন তথ্য সরকারকে সরবরাহ করতে নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে সন্দেহভাজন ব্যক্তিদের তথ্য পর্যবেক্ষণের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানানো হয়।
যুক্তরাজ্যের নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে ব্যবহারকারীর অনুমতি ছাড়াই সরকারের কাছে চলে যেতে পারে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য। বিশ্লেষকদের মতে এ ধরনের পদক্ষেপ প্রযুক্তির ব্যক্তিগত গোপনীয়তা নীতির উপর সরাসরি আঘাত। এছাড়া প্রযুক্তি খাতে এমন নজরদারির নজির তৈরি হলে তা বিশ্বের অন্য দেশের সরকারও একই ধরনের দাবি উত্থাপন করতে উৎসাহিত করবে। বিশেষজ্ঞদের আশঙ্কা, সুরক্ষিত তথ্য ফাঁস করা হলে শুধু সরকার নয়, সাইবার অপরাধীরাও কাজে লাগাতে পারে। এতে ব্যক্তিগত তথ্য চুরি ও অনলাইন প্রতারণার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যেতে পারে। এর আগে অ্যাপলের নিরাপত্তা ব্যবস্থা নমনীয় করতে যুক্তরাষ্ট্রের দেয়া নির্দেশনা প্রত্যাখ্যান করে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানায় অ্যাপল। তবে যুক্তরাজ্যের নতুন পদক্ষেপ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাজ্যে আয়োজিত হলো বৃহত্তম খুচরা বাণিজ্য মেলা স্প্রিং ফেয়ারের ৭৫তম আসর। একই ছাদের নিচে একত্রিত হন হোম, গিফট ও ফ্যাশন খাতের প্রস্তুতকারক ও ক্রেতারা। মেলায় প্রদর্শিত হয় বাংলাদেশি পণ্য। বার্মিংহাম থেকে শোয়েব কবিরের রিপোর্ট। স্প্রিং ফেয়ারের ৭৫তম আসরে পণ্যের পসরা সাজিয়ে রেখেছেন প্রস্তুতকারকেরা। যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে ৪ দিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয়। এতে অংশ নেন ১৫০০-এর বেশি প্রস্তুতকারক। লাখ লাখ পণ্যের প্রদর্শনী করা হয়। বিশ্বব্যাপী পরিবেশকদের মিলন মেলায় পরিণত হয়েছিল পুরো আয়োজন। বাদ যায়নি বাংলাদেশি ব্যবসায়ীরাও। হাতের এমব্রয়ডারি, কার্ড, ব্যাজ অনেক কিছু বাংলাদেশ থেকে আনা হয়েছে। এদের গুণগত মান অনেক ভালো। এগুলো মূলত বাংলাদেশের নারীরা তৈরি করেছেন। আমরা 10 বছর আগে লন্ডনের বাজারে কাজ শুরু করেছিলাম। গেল 5 বছর ধরে আমরা মেলায় অংশ নিচ্ছি। বাংলাদেশে আমাদের কাজের অনেক বড় একটি জায়গা জুড়ে রয়েছে। এইসব প্রোডাক্টগুলো আমরা তৈরি করে চায়না থেকে নিয়ে এসেছে আর আলহামদুলিল্লাহ গুড রেসপন্স পাইতেছে। গত বছর এই মেলায় বাংলাদেশি নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ থাকলেও এবার তা ছিল না। তবে বাংলাদেশি পণ্যের পসরা নিয়ে প্রদর্শনী করে যুক্তরাজ্যের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। তুলে ধরা হয় বাংলাদেশি গ্রামীণ নারীদের হাতে তৈরি করা বিভিন্ন সামগ্রী। সবচেয়ে ভালো লেগেছে এখানে বাংলাদেশি পণ্য আছে, বাংলাদেশি স্টল আছে, বাংলাদেশি ওনারের, এবং বাংলাদেশ থেকে এমব্রয়ডারি পণ্য এনে এখানে বিক্রির জন্য চেষ্টা করা হচ্ছে। প্রদর্শনীর পাশাপাশি ছিল ব্যবসায়িক বিভিন্ন সেমিনার। পোশাক শিল্প প্রস্তুতকারীদের অংশগ্রহণ ছিল বেশ লক্ষণীয়। প্রতিদিনই ফ্যাশন শো এর আয়োজন ছিল। বাংলায় বসন্ত মেলা হলো এখানে প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে পুরো বছরের নিত্য প্রয়োজনীয় সামগ্রী। উৎপাদকরা তাদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে প্রদর্শনীর মাধ্যমে খুঁজে নিচ্ছেন ক্রেতাদের। শোয়েব কবির, সময় সংবাদ, বার্মিংহাম, যুক্তরাজ্য। উইসকনসিনের গ্রাম্য এলাকার একটি খামারকে অবসর কাটানোর গন্তব্যে পরিণত করেছেন এক কৃষক। পুরনো একটি এয়ারস্ট্রিম টেলারকে রূপ দিয়েছেন এয়ারবিএনবিতে। প্রাকৃতিক পরিবেশে অবসর কাটাতে পছন্দ করেন এমন মানুষদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে অভিনব এই উদ্যোগ। কৃষিভিত্তিক আয়ের অনিশ্চয়তার কারণেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানান ওই কৃষক। এক পাশে বন, আরেক পাশে বিস্তীর্ণ চারণভূমি। এই দৃশ্য যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি খামারের। পিঙ্ক রিভার র্যাঞ্চ নামের এই খামারটিকে এক কৃষক পরিণত করেছেন প্রকৃতিপ্রেমী মানুষদের জন্য অবসর কাটানোর মাধ্যমে। পুরানো একটি এয়ারস্ট্রিম ট্রেইলার ব্যবহার করে বানিয়েছেন পর্যটকদের থাকার জায়গা। আছে রাতেও খামারে অবস্থান করার সুযোগ। রয়েছে দিনব্যাপী বিনোদনের নানা ব্যবস্থা। খামারের প্রাকৃতিক পরিবেশে দুদিনের জন্য সময় কাটাতে অন্যান্য অঙ্গরাজ্যের শহরগুলো থেকেও ছুটে যান অনেকে। ৩৩ বছর বয়সী এই কৃষক জানান, করোনা মহামারীর সময় এই উদ্যোগ নেন তিনি। সেই সময়ে জনপ্রিয় পর্যটনের স্থানগুলো বন্ধ থাকায় এটি জনপ্রিয়তা পেতে থাকে পর্যটকদের কাছে। জানান, কৃষি থেকে আয়ের অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে সাহায্য করেছে উদ্যোগটি। এর ফলে শহুরে জীবন ছেড়ে খামারে থেকে ভালো আয়ের সুযোগ হয়েছে বলেও জানান তিনি। শহরের কোলাহল ছেড়ে নিরিবিলি পরিবেশে সময় কাটাতে পছন্দ করেন এমন পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। এখানে অনেক সুযোগ রয়েছে। শহরে গিয়ে চাকরি করার পরিবর্তে খামার থেকে আয় করার অনেক উপায় আছে। মানুষ খামারের পরিবেশে থেকেই আয় করার সুযোগ খুঁজছে। খামার মালিকদের কাছেও জনপ্রিয়তা পাচ্ছে ব্যতিক্রমী এই পর্যটন ব্যবস্থা। এক তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে $450 কোটি এগ্রি ট্যুরিজম ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। কাকুলি আখতার, সময় সংবাদ। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিদিন বাড়ছে বাহারি ফুলের আমদানি।
তবে ভালোবাসার নিদর্শন ফুল থেকে যেন কোনো ক্ষতিকর পোকামাকড় ও রোগবালাই যুক্তরাষ্ট্রে ছড়িয়ে না পড়ে সেজন্য মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর কঠোরভাবে পরিদর্শন করছেন কর্মকর্তারা। ভালোবাসার প্রতীক এই সুন্দর ফুলগুলো শুধু আবেগের বাহকই নয়, ব্যবসার একটি বড় খাত। বিশেষ করে ভালোবাসা দিবস কেন্দ্র করে এই ব্যবসা বাণিজ্য আরও বেড়ে যায়। বিভিন্ন দেশ থেকে লাখ লাখ ফুল আমদানি হয় দেশটিতে। তবে স্নিগ্ধতার এই প্রতীক যেন পরবর্তীতে বড় বিপর্যয়ের কারণ না হয় সেজন্য তৎপর রয়েছেন মার্কিন শুল্ক ও সীমান্ত রক্ষী বাহিনীর কৃষি বিশেষজ্ঞরা। এই ফুলের সঙ্গে যেন কোনো ক্ষতিকর পোকা প্রবেশ না করে এবং সেগুলো থেকে রোগ জীবাণু ছড়িয়ে না পড়ে সেজন্য কাজ করে যাচ্ছেন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের মায়ামি বিমানবন্দর দিয়ে প্রতিদিন হাজার হাজার টন ফুল আমদানি হয়, যার বড় অংশ যায় ইকুয়েডর থেকে। তবে ভালোবাসা দিবসের আগে তা বেড়ে যায় বহুগুণ। এই কারণে এই সময়টায় ফুল পরীক্ষকদের নিরলস সময় কাটাতে হয়। ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য বিশেষভাবে পরীক্ষা করতে দেখা যায় মার্কিন শুল্ক ও সীমান্ত রক্ষী বাহিনীর কৃষি বিশেষজ্ঞদের। চলতি বছরের 7 ফেব্রুয়ারি পর্যন্তই 110 কোটি ফুল পরিদর্শন করেছেন, যার 158টি চালানে ক্ষতিকর কীটপতঙ্গ শনাক্ত হয়েছে বলে জানা গেছে, যেখানে 627টিতেই রোগ ছড়ানোর ঝুঁকি ছিল। আমি দেখতে চাচ্ছিলাম কোনো কীটপতঙ্গ আছে কিনা। সাধারণত ম্যাথিওলা স্টক্স ফুলে লেপিডোপ্টেরান, থ্রিপস এবং অ্যাফিডস বেশি পাওয়া যায়, তাই আমরা নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠাই। কঠোর এই পরিদর্শনের মূল লক্ষ্য হলো ক্ষতিকর কীটপতঙ্গ যেন যুক্তরাষ্ট্রের কৃষি খাতে সমস্যা সৃষ্টি না করতে পারে। বিশেষজ্ঞরা তাই প্রতিটি ফুল খুব যত্ন সহকারে পরীক্ষা নিরীক্ষা করেন। সন্দেহজনক কিছু পাওয়া গেলে তা পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। বিপিএল প্রসঙ্গ। বিপিএলের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আজ কীর্তন খোলা পারে যাচ্ছে ফরচুন বরিশাল। তবে সমর্থকদের চাওয়া অনুযায়ী লঞ্চে নয়, চার্টার্ড ফ্লাইটে যাবে শিরোপা। বরিশাল যাবে বরিশাল। সেখানে বেলস পার্কে সমর্থকদের সঙ্গে শিরোপা উৎসবে মাতবেন তামিম, মুশফিক, রিশাদরা। এছাড়া আয়োজন করা হবে বিশেষ ফটো সেশনের। বিপিএলের গেল মৌসুমে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা বরিশাল নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান। তবে নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত তার হয়ে ওঠেনি, জানিয়ে আক্ষেপ ছিল দলটির সমর্থকদের মাঝে। তবে রেকর্ড গড়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে সমর্থকদের সেই আক্ষেপ মেটাতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। পুরো টুর্নামেন্ট জুড়েই মাঠে বসে ক্রিকেটারদের সাহস ও শক্তি জুগিয়েছেন বরিশালের সমর্থকরা। তাই তো 11তম আসরের চ্যাম্পিয়ন হওয়ার একদিন পরেই শুধুমাত্র ভক্তদের জন্য ট্রফি নিয়ে কীর্তন খোলার পারে যাচ্ছে ফরচুন বরিশাল। তবে সমর্থকদের চাওয়া অনুযায়ী লঞ্চে নয়, চার্টার্ড ফ্লাইটে শিরোপা উড়ে যাবে বরিশালে। শুধু এই আসরের শিরোপা নয়, গত আসরের শিরোপাও নিজেদের সঙ্গে নিবে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। সমর্থকদের সঙ্গে শিরোপা উৎসব করবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, নাজমুল হোসেন শান্ত সহ বরিশালের বাকি ক্রিকেটাররা। বরিশালের বেলস পার্কে শিরোপা উদযাপন অনুষ্ঠান শুরু হবে দুপুর 2টা থেকে। এর আগেই সেখানে পৌঁছাবেন ক্রিকেটাররা, যেখানে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তামিম, মুশফিক, শান্তরা। করা হবে বিশেষ ফটো সেশনও। এছাড়া সমর্থকদের জন্য কনসার্ট আয়োজনের পরিকল্পনাও করছে ফরচুন বরিশাল। সমর্থকদের সঙ্গে ক্রিকেটারদের এই উৎসব চলবে বিকেল 5টা পর্যন্ত। এরপর আবারও ঢাকায় ফিরবেন ফরচুন বরিশালের ক্রিকেটাররা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। দীর্ঘ 1 দশক দেশে আসতে পারেননি লিজেন্ডস অফ রূপগঞ্জ চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। তারপরও তার ধ্যান জ্ঞান জুড়ে ছিল শুধুই ক্রিকেট। দেশের বাইরে থেকেই পরিচালনা করেছেন ক্লাব। আসছে ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার জন্যই গড়েছেন দল। আবারও শুরু করতে চান একাডেমি নির্মাণের কার্যক্রম। দেশের ক্রিকেটের জন্য পরামর্শ নিতে চান বন্ধু শচীন টেন্ডুলকারের কাছ থেকে। লন্ডনে ক্রীড়া সংগঠক লুৎফর রহমান বাদলের সাক্ষাৎকার নিয়েছেন শোয়েব কবির। আমাদের সঙ্গে আছেন একজন ক্রিকেটের অন্তঃপ্রাণ মানুষ, যিনি বিপুল সময় দিয়েছেন ক্রিকেটের পিছনে, বিনিয়োগ করেছেন অনেক। কিন্তু এই ক্রিকেটের কারণে আওয়ামী সরকারের দোষারোপে পড়তে হয়ে যাচ্ছে। দীর্ঘ 10 বছর দেশান্তর ছিলেন। তার আরেকটা পরিচয় হচ্ছে তিনি ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকারের খুব ঘনিষ্ঠ বন্ধু। তিনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ লুৎফর রহমান বাদল। আমরা
কথা বলছি তার সাথে নিজের রূপগঞ্জ এটি আসলে আপনার এই বছরের পরিকল্পনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনারা জানেন যে সচিন আমার বন্ধু, আমি একটা ক্রিকেট একাডেমি করতে চেয়েছিলাম এবং সেই 10 বছর আমি পিছিয়ে গিয়েছি। আমার সম্ভাবনা আছে আমি একটা সুন্দর একটা বড় একটা ক্রিকেট একাডেমি করার রূপগঞ্জে, অফকোর্স এটা রূপগঞ্জে হবে এবং সেখানে এই ক্রিকেট একাডেমির সাথে কীভাবে একটা অ্যামিউজমেন্ট পার্ক করা যায় সেটারও আমার মাথায় আছে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন তাহলে আমরা অবশ্যই এটা দেখতে পারবেন ভবিষ্যৎ। আর এই বছর বাংলাদেশ ক্রিকেটের যে প্রিমিয়ার লিগ, ঢাকা প্রিমিয়ার লিগে আমরা চ্যাম্পিয়ন করার জন্য আমরা একটা দল গঠন করেছি। বিজনেসের বাইরে আমি এটাকে চেষ্টা করেছি যে কীভাবে ক্রিকেটকে নার্সিং করা যায় এবং নিজের ভালো লাগাটা কাজ করতেছে, কীভাবে নার্সিং করে ক্রিকেটার তৈরি করা যায়, কীভাবে নার্সিং করে ক্রিকেটারকে, আপনারা জানেন পৃথিবীতে ক্রিকেট হলো, বাংলাদেশ ক্রিকেট হলো নাম্বার 1 ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা আজকে একদিনে আসে নাই, তিলে তিলে এই জায়গায় এসেছি। আমরা জানি যে আপনি সচিন টেন্ডুলকারকে বাংলাদেশে নিয়ে গেছিলেন, বাট ভবিষ্যতে ক্রিকেটের সাথে সচিন টেন্ডুলকার সম্পৃক্ত করার কোনো পরিকল্পনা রয়েছে কিনা বাংলাদেশের ক্রিকেটের সাথে? ওর সাথে আমার সবসময় যোগাযোগ হয় ক্রিকেট নিয়ে এবং ক্রিকেটের বাইরে সে আমার একটা ভালো বন্ধু। আমি যখনই কোনো কিছু ক্রিকেট নিয়ে করি তার থেকে আমি সাজেশন নিই, সে নির্দ্বিধায় সাজেশন দেয়। আমার যদি ক্রিকেট নিয়ে অনেক বড় পরিকল্পনা আছে, আমার সব সাজেশনের সাথে সে থাকবে, ভবিষ্যতে এখনো আছে, ভবিষ্যতে আছে। বিপিএল এর নানা অনিয়ম এবারে কিন্তু প্রথম আসরের পর আসলে কিন্তু হচ্ছে এত, এবং বিপিএল এর কিন্তু নানা অব্যবস্থাপনার ট্যাগও কিন্তু আমার লেগে আছে যে এই ক্ষেত্রে কি তারা কি ব্যর্থতা করতে দিচ্ছে? আপনারা জানেন যে এই ক্রিকেট লাস্ট 10 বছর যেভাবে ক্রিকেট বিপিএল হয়েছে এবং আমার মনে হয় বিপিএলটা এখনো সেই অবস্থা থেকে বের হতে পারে। অনেক বড় বিভিন্ন অনিয়ম হয়েছে, এগুলি আসলে নেতৃত্বের অভাব আমি মনে করছি। ভালো নেতৃত্ব আসলে সব ঠিক হয়ে যাবে। এই বছর বিসিবি নির্বাচন হবে, আপনার একটা ক্লাব রয়েছে, অনেকে বলছেন যে আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। আসলে বিসিবি নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আপনার পরিকল্পনা কি? আপনি জানেন যে একটা ক্লাবের প্রতিনিধি হিসাবে কাউন্সিলর হয়, আমি আগেও ভোটার ছিলাম, ভবিষ্যতে আমি ভোটার হব। আর যখন নির্বাচন আসবে তখন তো অবশ্যই নির্বাচন করার প্রয়াস এবং নির্বাচনে আমি যাওয়ার চিন্তা ভাবনা আছে। দেখা যাক, সময় কথা বলে। আমরা তো জানি আপনি ক্রিকেটের রাজনীতিতে এসে, মানে ক্রিকেট রাজনীতিতে এসে আপনি আওয়ামী লীগের সঙ্গে প্রায় 10 বছর অতিবাহিত করেছেন দেশের বাইরে। সেক্ষেত্রে যদি আমরা যে টানি সাকিব আল হাসানের কথা যদি আমরা টানি, সে কিন্তু এখন বাংলাদেশ ক্রিকেটে আর নাই তেমন। তার আসলে এই যে অনুপস্থিতি, মানে ওই অনুপস্থিতি থেকে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে কতটুকু প্রভাব ফেলবে? আপনারা জানেন যে তার সাকিব ডিফারেন্ট প্লেয়ার, একটা 10 বছর না 12 বছর ধরে নাম্বার 1 অলরাউন্ডার ছিলেন র্যাঙ্কিং। আমার মনে হয় এটা পৃথিবীতে সেকেন্ড টাইম হবে। তো ওকে আমাদের প্রাপ্য দেওয়া উচিত ছিল। অনেকবার ও নিজেও ভুল করেছে, আমি মনে করি রাজনীতিতে যাওয়াটা তার বড় মস্ত বড় ভুল। বাদল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা তখন জানলাম যে বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ বাদল ভাইয়ের ক্রিকেট নিয়ে তার ভাবনার কথা বলুন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। 10 বছর পর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে অনুষ্ঠিত হলো প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী। ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে যেখানে দেখা যায় 21 ডিসিপ্লিনের অনেক অ্যাথলেটকে। কখনো বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, আবার কখনো যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। দুই অঙ্গনের এই দুই পরিচিত মুখকে এক করেছে বিকেএসপির পুনর্মিলনী। প্রীতি ফুটবল ম্যাচে নেমে গেছেন এই দুই তারকা, আরও আছে সব পরিচিত মুখ। ফুটবল পায়ে বেশ সিরিয়াস লড়াই চলল, তবে মাঠের লড়াই ছাপিয়ে আনন্দটাই বেশি এদের চোখে মুখে। ক্লাস 5 থেকে শুরু করছি বিকেএসপিতে, তাহলে তো এটাই আমার ফার্স্ট প্রায়োরিটি আমাদের লাইফের স্বপ্ন। এখানে যদি না ভর্তি হইতাম, অতটুকু ঢাকা মাঠ পর্যন্ত যেতাম না। ঢাকা মাঠে না খেলতে পারলে ন্যাশনাল টিমে খেলতে পারতাম না। সব কিছু মিলে ডিসিপ্লিন শিক্ষার একটা জায়গায় বিকেএসপিতে এসে আমি আমাদের যেগুলো কালেক্ট করার বিষয় ছিল সেগুলো কালেক্ট করে আমি প্রথমে হোস্টেলে এসেছি, কেননা 6টা বছর এখানে এই হোস্টেলেই কেটেছে আমাদের। তো আমি যে রুমে গিয়েছি, মানে রুমে থাকতাম, প্রত্যেকটা হোস্টেলের প্রত্যেকটা রুমে গিয়ে আমি আমার মেমোরিগুলো রিলাইভ করার চেষ্টা করেছি। এটা আমার প্রথম রিউনিয়ন, সব ভাইদের সাথে দেখা করতে
পারাটা আসলে আমার কাছে অনেক এক্সাইটমেন্ট ছিল এবং আমি উপভোগ করেছি। দীর্ঘ 10 বছর পর সব ধরনের ডিসিপ্লিনের একসাথে পুনর্মিলনী, যে আয়োজন পুরনো দিনে নিয়ে যায় এসব অ্যাথলেটদের পরিবার আর পুরনো বন্ধু। বিকেএসপির ক্যাম্পাসে এমন ব্যস্ততা দেখা যায় কালে ভদ্রে। বর্তমান শিক্ষার্থীদের জন্যও তো ছিল দারুণ একটা দিন। ক্যাম্পাস সিনিয়রদের কাছ থেকে দেখা, ছবি তোলা সহ নানান সব আয়োজন। যদিও পুনর্মিলনীতে দেখা যায়নি ক্যাম্পাসের বিখ্যাত মুখ মুশফিক লিটনদের। কারণটা মূলত বিপিএল এর ব্যস্ততা আর চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে শুরু হওয়া প্রস্তুতি ক্যাম্পের জন্য এদিন ক্রিকেটারদের উপস্থিতি ছিল বেশ কম। যদিও সময় বের করে ঠিকই এসেছেন পারভেজ ইমন কিংবা আফিফ হোসেনদের মতন ক্রিকেটাররা। আতুর ঘরে ফেরাটা বেশ উপভোগী করেছেন দুজন। এরকম রিউনিয়ন যদি আরো প্রত্যেক বছর হয় তো অবশ্যই ভালো। ছোটবেলার ফ্রেন্ডদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হওয়া, তো এটা খুবই ভালো লাগতেছে আর কি। কালকে খেলা ছিল যেহেতু, তো আমাদের হোটেল ছাড়তে হয়েছে, লেটে উঠছি, এই কারণে একটু লেট হয়ে গেছে। নানান কর্মসূচিতে শেষ হয় বিকেএসপির পুনর্মিলনী। প্রীতি ম্যাচ ছাড়াও ছিল র্যাফেল ড্র আর সাংস্কৃতিক আয়োজন। সাব্বির মিথুন, সময় সংবাদ, সাভার, ঢাকা। বাফুফে সভাপতির অনুরোধের পরও জাতীয় দলের অনুশীলনে অংশ নেননি বিদ্রোহী 18 ফুটবলার। তবে নারী উইংয়ের চেয়ারম্যানের বিশ্বাস, সব মেনে অনুশীলনে ফিরবেন সাবিনা সানজিদারা। এদিকে বিদ্রোহীদের অপেক্ষায় না থেকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নতুন স্কোয়াড নিয়ে মাঠে নামতে চান কোচ পিটার বাটলার। আত্মসম্মানের কোচের সঙ্গে নারী ফুটবলারদের দূরত্ব কমাতে বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসেছিলেন বাংলাদেশ ফুটবলের অভিভাবক তাবিদ আউয়াল। বাফুফে সভাপতির অনুরোধের পরও দলের অনুশীলনে যোগ দেননি 18 নারী ফুটবলার। এতে কোচের বিরুদ্ধে নিজেদের অবস্থানে অনড় সাবিনা সানজিদা কৃষ্ণারা। কোচ ও নারী ফুটবলারদের রেষারেষিতে ঝুলে আছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ভাগ্য। প্রস্তুতি ম্যাচ খেলতে 24 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে যাবে নারী ফুটবল দল। এর আগে এমন সংকট ভোগাতে পারে দলকে। তবে বাফুফে নারী উইং চেয়ারম্যানের বিশ্বাস, সব মেনে ফিরে আসবে বিদ্রোহী ফুটবলাররা, তাই নেই কোনো বিকল্প পরিকল্পনা। তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে প্রেসিডেন্টের কাছে এবং প্রেসিডেন্টও তার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন। এখন যা করবেন প্রেসিডেন্ট করবেন। আমি চাবো ওরা ফিরে আসুক, আমি এখনও চেষ্টা করে যাচ্ছি ওরা ফিরে আসুক এবং আমার বিশ্বাস ওরা ফিরে আসবে। প্ল্যান বি নাই, প্ল্যান এই আছে, প্ল্যান এই ফিরে আসবে, এটাই আমরা প্রত্যাশা করি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ। 26 ফেব্রুয়ারি প্রথম ফিফা ফ্রেন্ডলি ম্যাচে অংশ নেবে লাল সবুজ প্রতিনিধিরা, আর 2 মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ফুটবলাররা। এই 2 ম্যাচ ও জুনে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে 15 জানুয়ারি শুরু হয়েছে জাতীয় নারী দলের ক্যাম্প। তবে পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করেছেন 18 জন নারী ফুটবলার। তবে এর মধ্যেই আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দল ঘোষণা করতে চায় বাফুফে। টিম যাবে 24 তারিখে, তো 15 তারিখের পরে পাবেন আপনারা। এদিকে 18 নারী ফুটবলারকে ছাড়াই অনুশীলন চালিয়ে যাচ্ছেন কোচ পিটার বাটলার। জাতীয় দলের বাকি ও বয়সভিত্তিক দলের ফুটবলারদের নিয়ে কাজ করে যাচ্ছেন এই ইংলিশ কোচ। এতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দেখা যেতে পারে ভিন্ন বাংলাদেশকে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল ভোরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।